হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের নতুন একটা বছরে আবার পা দিলাম। মানে বয়সের একটা বছর এগিয়ে গেলাম, অর্থাৎ আরও প্রবীণ হলাম, তাই না? তো যাই হোক, নতুন বছরের শুভকামনা সবাইকে জানাই এবং পুরনো কন্টেন্ট অর্থাৎ আগের দিনের কন্টেন্ট নিয়ে ভিডিওটা স্টার্ট করি। অবভিয়াসলি এই ভিডিওটা হবে বেচুকে নিয়ে এবং বেচুর লাইভ নিয়ে। হ্যাঁ, ব্লগিংয়ের কিছু পার্ট এসে পড়বে কথার প্রসঙ্গে, তো সেগুলো নিয়েই সবটা। তো দেখা যাক কতটা কভার করতে পারি, কারণ লাইভ অনেকক্ষণ ধরে হয়েছিল, প্রায় ১.৫ ঘন্টা, ১ ঘন্টা ২৯ মিনিট সম্ভবত, খুব ভুল না করলে। তো যাই হোক, বোঝার চেষ্টা করলাম, শোনার চেষ্টা করলাম এবং অ্যাট লিস্ট যেটা বুঝলাম, মানে জিস্ট বলতে পারো, অর্থাৎ বছরের শেষ পুরনো কাসুন্দিগুলোকে ঝালাই করে নেওয়া এবং পুরনো অভ্যাসটা ভুলে গেছে কিনা সেটাকেও ঝালাই করে নেওয়া। অর্থাৎ পুরনো বউকে বা পুরনো আচারকে নতুন মোড়কে বিক্রি করার চেষ্টা করছে বেচু। কিন্তু সেটা তো হওয়ার নয়। সেটা দেখো, করতে চেষ্টা করেছে এবং খানিকটা সফলতা পেয়েছে। প্রচুর লোক ভিড় করেছে এবং ভিউজ হয়েছে। মানে যেরকম হয় তার থেকে বেশি ভিউজ হয়েছে। অর্থাৎ এটা তো আবার প্রমাণিত যে বউকে নিয়ে বললে বেচুর কিন্তু আ ভিউজ আপ হয়। কিছু করার নেই। দেখো, বেচু ওয়েট করছিল। ঠিক কখন, কোন সময় এটাকে নিয়ে ঠিকভাবে খোরাকি বানানো যায়। না হলে কমিউনিটি পোস্ট, মানে টিনুর যে কমিউনিটি পোস্টটা তো কবে এসেছে। তারপরে তো ৩-৪ দিন হয়ে গেল। তারপরে কেন এতদিন পর লাইভ করতে ইচ্ছে হলো? কারণ আমরা এতক্ষণে মোটামুটি সবাই জেনে গেছি যে আরেকটা লাইভ হয়েছে। তোমার সম্ভবত 30th ডিসেম্বর, মানে 30শে ডিসেম্বরের রাত্রিবেলা, মানে মধ্যরাত্রে। হ্যাঁ? আ মানে মধ্যরাত, মানে বেশি মধ্যরাত, মানে তখন প্রায় ১:৩০ বাজে সম্ভবত। কারণ আমি তখন দেখেছি। তার আগে হয়ে গেছে ১ ঘন্টার একটা লাইভ ছিল এবং সেটা কার ছিল? ফোকলা। তো দেখো, তখনও ছিল আরকি। লাইভটা তখনও ছিল। আমার নোটিফিকেশনটা লেটে ঢুকেছে। তো তার জন্য আমি লেটে দেখেছি এবং ১ম এই যেটা করণীয় কাজ সেটা হচ্ছে লাইভটাকে রেকর্ড করে নেওয়া। স্ক্রিন রেকর্ড যেটাকে বলে। কেন করে নিলাম? কারণ ওই একটিই কারণ, ভিডিওটা বা লাইভগুলো ডিলিট হয়ে যায়। ঠিক আছে? তো আ সেই শঙ্কা থেকেই সেটা করেছিলাম যে আপাতত রেকর্ড হয়ে থাকুক। আমি আমার সময় মতো দেখে নেব। তো সেটা করেই আমি স্বভাবতই রাতে যেটা কাজ ঘুমানোর সেটা করেছিলাম এবং সকালে উঠে যথারীতি দেখলাম লাইভটা ডিলিট হয়ে গেছে। তো স্বাভাবিক, ডিলিট হয়েছে। তো ফোকলুকে নিয়ে একটা ভিডিও তো করব। আমি ১ম এ ভেবেছিলাম করব না। যেহেতু অনেক রাতের লাইভটা ছিল, তো সকালে উঠে দেখলাম ডিলিট হয়ে গেছে। আমি ওয়েট করছিলাম যে কেউ কিছু এটাকে নিয়ে বলে কিনা। দেন আমি এটাকে নিয়ে উত্থাপন করব। নাহলে যদি দেখতাম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর এটাকে নিয়ে কিছু বলছে না, তো আমিও বলতাম না। কারণ ওই না, খুঁচিয়ে ঘা করার অভ্যাসটা আমার নেই। যদি কারোর কানে যায় তো সেটাকে নিয়ে আমি বলব। কিন্তু আমি নিজে জিনিসটাকে উত্থাপন করতে চাইনি। কারণ ফোকলু কোনোদিনই আমার কাছে সেভাবে কোনো ইম্পোর্টেন্স পায়নি। আজ অব্দি পায়নি। ঠিক আছে? তো এটাকে আমি আলাদা সময়ই বলব। তো কেন আমি এই বেচুর ভিডিওয় ফোকলুর কথা উত্থাপন করলাম? তো কারণটা এটাই যে ১ম এ টিনুর কমিউনিটি পোস্ট এলো, সেটার রিঅ্যাকশন ফোকলুর ভিডিওতে ২-৩ দিন পর এলো। এবার সেইটা রিঅ্যাকশন দেওয়ার পর বেচুর মনে হলো না, এবার আমার কিছু বলতে হবে। কারণ আমারই সমসাময়িক কেউ একজন, যে কিনা টিনুকে আমারই মতো ইউজ করতে চেয়েছিল, সে যদি লাইভ করে টিনুর ১৪ গোষ্ঠীর তুষ্টি উড়িয়ে দিতে পারে, তো আমি কেন নয়? তো সেটা করতেই কিন্তু লাইভ অ্যারেঞ্জ করেছে। কিন্তু নাটুকেপনাটা দেখো। আমি জানতাম না আজকে বছরের শেষ দিন, এটা কোইন্সিডেন্ট বটে। অথচ লাইভ করছে, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক শোনা যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানেও শোনা যেত যদি আমি ওই সময় কোনো ভিডিও করতাম। কেন, কি বলতো? কারণ 31st এ ম্যাক্সিমাম বাড়িতেই ছাদে পিকনিক হচ্ছে, মাঠে, ক্লাবে পিকনিক হচ্ছে এবং তার জন্য মিউজিক বাজছে চারদিকে। আর এখন আমি যখন ভিডিও করতে বসেছি, ১২টা বেজে গেছে, সবদিকে বাজি ফাটা শেষ হয়ে গেছে। বলতে পারো মিউজিক বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? তো তার জন্য কোনো সাউন্ড সেভাবে আমার ভিডিওতে পাওয়া যাচ্ছে না। কিন্তু বেচুর লাইভে পাওয়া যাচ্ছিল, কারণ তখন উৎসব অলরেডি রানিং ছিল ব্যাকগ্রাউন্ডে। এবার সেটা বেচুদের বাড়িতে হচ্ছিল না, বেচুদের পাশের বাড়িতে হচ্ছিল না, লাগোয়া কোনো জায়গায় হচ্ছিল, সেটা তো ওরা জানবে। আমরা জানব না। ঠিক আছে? তো এইটা যে কোইন্সিডেন্ট ছিল না, সেটা কিন্তু ১ম এই তোমরা জেনে রাখো। এটা জেনে শুনে চিন্তা ভাবনা করেই লাইভটা অ্যারেঞ্জ করা হয়েছে। এইবার বেচুর বক্তব্য কি ছিল যে তার ব্লগিং এ দেখলাম, দেখো সবকিছু দেখেই তো সিদ্ধান্তে উপনীত হতে হয়। তো বেচুর বক্তব্য কি ছিল যে আ তার কিছু কথা আমাদের শোনাবে। কি কথা? না, বিজনেস সংক্রান্ত কথা। সেটা নিয়েই তো জাস্ট শুরু করল। এবং বিজনেস কিছু একটা স্টার্ট করেছে, যেটাকে ব্লগিং এ দেখিয়েছে। দেখো, এটা যে করেছে সেটা কিন্তু আমি তোমাদের বেশ কয়েকটা ভিডিওতে বলেছি। কারণ বেচুর ঘরে, উপরের ঘরে ২ টো বড়, বড় নীল প্যাকেটের বস্তা মতো জিনিস আমরা দেখেছি, যেটা দরজার পাশে দাঁড় করানো আছে এবং সেগুলো যে কোনো গার্মেন্টস এ ভর্তি জিনিস, সেটা তো পরিষ্কার। ঠিক আছে? কারণ বেচু যখন ২ টো প্যাকেট আমাদের শো করে বলল যে আমার অর্ডারের জিনিসের ১ম ২ টো অর্ডার এসছে এবং সেটা দেখবে সঙ্গে করে নিয়ে গিয়ে, সম্ভবত ওদের বাড়ি থেকে কোনো কুরিয়ার পিক আপ করবে না। অন্য জায়গায় গিয়ে তাকে দিতে হবে। তার জন্য তাকে আ
একটু রোডের ওপর গিয়ে দিতে হলো, অর্থাৎ শহরের কাছাকাছি, অ্যাড্রেস ট্যাড্রেস সব লিখে। কিন্তু এখানেই প্রশ্ন, বেচু বিজনেস স্টার্ট করেছে তো বটে, কিন্তু বলছে তার সাহায্য করার কেউ নেই, সে একা একা করছে, না এই ব্যাপারে তার বাবা হেল্প করছে, না মা, বাচ্চাটা তো নিতান্তই শিশু। তাহলে বেচু একা একা স্টার্ট করেছে, বেচু এত দৌড়াদৌড়ি করছে, আসলে বেচু এটা কারোর সাথে করছে, পরিষ্কার কথা। এবার বেচু যতক্ষণ না আমাদের দেখাচ্ছে আমাদের জানার কথা নয়। এবার বেচু এটাও বলছে না জিনিসটা কিসের। তো লাইভে দেখলাম অনেকেই বলছে গার্মেন্টসের বিজনেস করছো, আমার মনে হচ্ছে তুলিকা সম্ভবত এটা উত্থাপন করেছিল, কিন্তু প্রশ্নের উত্তর দেয়নি, দিলে তো আর কি মানে ভান্ডা ফুটে যাবে, কারণ এটা অবভিয়াসলি কোনো গার্মেন্টসের বিজনেস ভাই, প্যাকেট দেখলে বোঝা যাচ্ছে। তো যেখানে বৌদিমণি কিছুদিন আগে আমাদের বলেছে যে সে একটা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছে এবং সেই বিজনেস সংক্রান্ত ড্রেস পরেই সে মডেল মানে ফটোশুট করে, তো যাই হোক, তো সেই সংক্রান্ত যদি সেই একই কোলাবোরেশনে বিজনেস হয় তাহলে তো বেচু এখনই বলতে পারবে না, ঠিক আছে, এক্ষুনি কিন্তু বলতে পারবে না, কিন্তু পরেও বলতে পারবে না এমন নয়, কারণ সেই হিন্টসটাও কিন্তু বেচু লাইভে দিয়ে গেছে। এবার কি হিন্টস সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করো স্কিপ না করে। এবার দেখো, ভিডিওর শুরুতে তো এই করছি তোমাদের আশীর্বাদে, তোমাদের অনেক আমার উপর আশা ভরসা আছে, আশীর্বাদ আছে, তার জন্যই আমি এটা করতে পারছি, এবং এইটা আমি খুব পাকাপোক্তভাবে করছি। অর্থাৎ আমার বাবা মানে বেচুর বাবা যেরকম ভাবে করে, অর্থাৎ প্রথমে কনসিকোয়েন্সগুলো মানে বেচুর বাবা যেমন কোনো কাজ করতে গেলেই নাকি তার আগা পাঁচতলা আর কি ভাবনা চিন্তা করে নেয়, এবং সেই জন্য বেচুর বাবা যে কাজে হাত দেয় সেই কাজেই আর কি সাকসেস হয়ে যায়। তার জন্য তো বেচুর বাবা এখন 4-5টা বিজনেসের মালিক না, তোমরা দেখতে পাও না শুধু, মানে বেচুর বাবা যে কত জিনিস করেছে যেগুলো কিনা আমাদের সামনে আসে না। যেমন বেচুর বাবা রীতিমতো এমবিবিএস একজন ডাক্তার, ঠিক আছে, কারণ সে বিভিন্ন কলেজের দরজায় দরজায় মানে দৌড়ে দৌড়ে ঘুরেছে, কিন্তু সার্টিফিকেট পেয়েছে কিনা আমরা জানি না, অথচ ডাক্তারি বই আছে, আলমারিতে আছে প্রমাণস্বরূপ, কিন্তু সে তার এই ডাক্তারি সার্টিফিকেটটা যায় মানে দেখায় না, প্র্যাকটিসও করে না, মানে এগুলো হচ্ছে তোমার ভিতরের একটা গুণ, বুঝেছো? তো বেচুর বাবা কিন্তু প্রথম থেকেই খুব একেবারে পারফেকশনিস্ট, অর্থাৎ যেটা ধরে সেটা করেই ছাড়ে, এবং সেটাতে একেবারে তোমার বলতে পারো সাকসেসই সাকসেস। তার জন্য সে মিস্ত্রি হিসেবে সাকসেস, সে বাড়ির কেয়ারটেকার হিসেবে সাকসেস, সে বাড়ির সিকিউরিটি হিসেবে সাকসেস, সে একজন চাষি হিসেবেও সাকসেস, সে একজন ডাক্তার হিসেবেও সাকসেস, আরো অনেক অনেক কিছু আছে, হ্যাঁ, যেগুলো কিনা বেচু সবার সামনে লজ্জায় বলতে পারে না, কারণ বাবার সাকসেসটা বেচু এইভাবে লোকচক্ষুর সামনে আনতে পারে না। তো সেইভাবেই বেচু তার বাবার কাছ থেকে তামিল পেয়েছে, তো সেজন্যই সে যে বিজনেসটা শুরু করেছে তার আগা পাঁচতলা ভেবে চিনতে সেটা করে বেচু কতটা লাভপ্রদ হবে সব হিসাব নিকাশ করে তারপর স্টার্ট করেছে, বুঝেছো তো? কিন্তু সে বলবে না, কারণ ওই যে নজর নজর যে জিনিসটা আছে না, তাতে কিন্তু এত দেখাশোনা করার পরেও কিন্তু জিনিসটা ভরাডুবি হতে পারে, তো সেই ভয়টা বেচুর মধ্যে কাজ করছে। তার জন্যই কি বিজনেস, কি বৃত্তান্ত বা কার সঙ্গে কি ব্যাপার কোনো কিছুই বেচু এখন সামনে আনতে চাইছে না, শুধু অর্ডার দেখিয়েছে, তাতে সন্তুষ্ট থাকো, ঠিক আছে? তো আমি তো ভাবলাম লাইভটা এইভাবেই আর কি অ্যারেঞ্জ করেছে, কিন্তু না, বেচুর তো চিন্তা ভাবনা অন্য। ও জানে যে ওকে কমেন্টস বক্সে অনেক কে আসবে এবং করবে, ও সুযোগ খুঁজছিল যে কোন জায়গা থেকে ও স্টার্ট করবে ওর বক্তব্য বিষয়, অর্থাৎ ওর পুরনো কাসুন্দি ঘাটাটা ঠিক কিভাবে শুরু করবে। তো সেখান থেকে শুরু হয়েই গেল সেই কমিউনিটি পোস্ট এবং বাচ্চা, এটা দিয়ে শুরু হলো। তো সেখানে তোমরা মোটামুটি জানো, আমি নাম উচ্চারণ করতে চাইছি না, যে কে বা কোনো একজন ভিউয়ার্স টিনুকে বলেছিল যে তুমি আমার সাথে যোগাযোগ করো এবং আমি তোমাকে সব বিষয়ে তোমার বাচ্চার ব্যাপারে যে এতটা ইমোশনাল বা এত খালি জায়গা আছে সেটা আমি ভরাট করার চেষ্টা করবো, অর্থাৎ বাচ্চাকে কিভাবে তোমার কাছে এনে দেওয়া যায় সেটার ব্যাপারে তোমার হেল্প করবো। তো এই জায়গাতে হয়ে গেছে বেচুর গাত্র দহন, মানে ও ভাবছে এত কাণ্ড করে আমি বাচ্চাকে আমার কাছে রেখে দিলাম, তারপরেও এখনো আর কি কি মানে পয়েন্ট থাকতে পারে যেখান থেকে আমার ছেলে হাতছাড়া হয়ে যেতে পারে, মানে ও প্রায় নিশ্চিন্ত হয়ে গেছিল, কারণ ও টিনুকে প্রায় মানে বোঝাতে পারছিল যে ফালতুই চেষ্টা করছো, কোনোভাবেই কোনো কিছু হবে না, অর্থাৎ তুমি মিউচুয়ালি সব কিছু সেটেল করে নাও। কিন্তু এখন এই যে লাইফটা হলো, তোমরা কি বুঝতে পারলে কোনো কিছু মিউচুয়ালি এখানে সেটেলমেন্ট হয়েছে? হয়নি। অর্থাৎ বেচু ওখানে যে যে শর্তগুলো রেখেছিল মিউচুয়াল ডিভোর্সে, সেই কোনো জিনিসটাই টিনু মানেনি। সেটা কি বলতো? সেটা হচ্ছে এক তো ওই যে যেগুলো বলেছে সমস্ত সোনার গয়না যেগুলো টিনুর কাছে আছে সব নাকি ওদের হ্যান্ড ওভার করে দিতে হবে, এবং তার কারণ হিসেবে বলেছে ওগুলো কিছু মার, কিছু ওর ছেলের, মানে কি বলবো, এতটাও ভুকা গয়নার পিচাস জানা ছিল না, মানে মাছের তেলে মাছ ভাজার চেষ্টা আর কি। এইভাবে যদি ডিভোর্স দেবো, এই লোভে যদি গয়নাগুলো হাতানো যায়, তাহলে যে লসটা হয়েছিল বউ চলে যাওয়াতে, অর্থাৎ আরো যে ইনকামটা হওয়ার ব্যাপার ছিল সেটা হলো না, সেটা আর কি কিছুটা তোমার ফুলফিল হবে, অর্থাৎ কিছুটা বলেছিল না এক সময় যে আমারই লস হয়ে গেল, তো আমারও তো কিছু প্রফিটের প্রয়োজন, তো সেই প্রফিটের লোভেই এই সোনা গয়নাগুলো চাইছি। প্লাস আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ওই যে পোস্ট অফিসের একটা ফিক্সড ডিপোজিট, স্বামী এবং স্ত্রী দুজনের সাইনেই ফিক্সড ডিপোজিটটা হয়েছে জয়েন্টে, যেটা কিনা ছেলেটার 18 বছর বয়স যখন পূর্ণ হবে, ছেলেটার
মানে অ্যাকাউন্টে ডাইরেক্ট হয়ে যাবে, মানে ছেলেটা ডাইরেক্ট ওই পয়সাটা পেয়ে যাবে, ঠিক আছে? তো সেটা যখন এরা মিলিত ছিল তখন তারা নিজেরা এটা ঠিক করেছিল। তখন তো ওরা জানতো না, মানে বেচু জানতো না যে বউ চলে যাবে, মানে টাকাটাও আমার হয়তো অন্য হাত হয়ে যাবে, এসব চিন্তাভাবনা ছিল না। কিন্তু এক্ষেত্রে টাকা কখনো অন্য হাতে চলে যাওয়ার কথা নয়। কেন বলো তো? কারণ এক তো এটা 18 বছর অবধি করা, অর্থাৎ ছেলের যবে 18 বছর হবে তাতে না কোনো প্রবলেম আছে। প্লাস এখানে একজনের সয়ে কখনো টাকা তুলে নিতে পারবে না, যেটা কিনা বেচু চেষ্টা করেছে, পারেনি। এখানে দুজনেরই সাইন লাগবে, তাই জন্য বেচু বারবার চাপ দিচ্ছে সাইন দিতে, যেটা কিনা টিনু মানছে না। কারণ সে ভাবছে এটা তো আমার ছেলের টাকা, কেন রে ভাই তুই চাইছিস? আমিও চাইছি না, আমিও পাবো না, তুইও পাবি না। সে যখন বড় হবে একটা বুদ্ধি নিয়ে টিনেজার 18 বছরের ছেলে হিসেবে নিজের মস্তিষ্কটা তৈরি করে ফেলতে পারবে, তখনই তার হাতে যাবে। এটা টিনুর বক্তব্য। কিন্তু না, বেচু এখনই চাই ওই পয়সা দিয়ে, ও এখন নিজের করার তো করতে চাইছে, না হলে কেন টাকাটা চাইছে বলো না? ওটা তো ছেলের নামেই আছে, তাহলে তোর এত পাওনার কি আছে? ঠিক আছে, এখানে কতটা লোভী বেচুর পরিচয় বেরিয়ে যায়, যেটা কিনা তোমরা যারা ফরে আছো না বুঝেও না বোঝার চেষ্টা করো। যাই হোক, এটা কি এই টাকায় কিন্তু মা কোনোদিনই ভাগ বসাতে পারবে না, যেটা কিনা বেচু বসাবে বলে ভাবছে, তাতে টিনা কখনোই রাজি হচ্ছে না। ঠিক আছে, আর যে একটা প্রসঙ্গ উঠেছিল যে সন্তান ছেড়ে দিয়েছে, তো দেখো সন্তান ছেড়ে দেওয়ার প্রসঙ্গ নয়, মা হয়তো সন্তানের জন্য পাওয়ার জন্য যে কেসগুলো করেছিল সেগুলো উইথড্র করে দেবে, তার মানে এই নয় সে সন্তানের দায়িত্বটাই ছেড়ে দেবে, কারণ এটা কখনোই সম্ভব হয় না। কারণ বাচ্চার সঙ্গে না কোনোদিন মার ডিভোর্স হয়, না কোনোদিন বাবার ডিভোর্স হয়। বাচ্চা চাইলে বাবার কাছেও থাকতে পারে, বাচ্চা চাইলে তার মার কাছেও থাকতে পারে, কিন্তু এখন যেহেতু ও বাবার কাছে আছে, মার ব্যাপারটা ওর কাছে এখন অস্পষ্ট, তার জন্য ও এখন কিছুই ডিসাইড করতে পারবে না। হয়তো যদি সেরকম মানে জায়গায় এসে জিজ্ঞাসাবাদ করা হয় বা অনেক কিছু এখানে মানে তদারকি করা হয়, তখন কি হবে কেউ বলতে পারে না। আর বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, সব কিছু জানবে, মনের কোয়েরিতে জিজ্ঞাসাবাদ করবে, তখনও সিচুয়েশন কিছু তখন অন্যরকম হবে। যেটা কিনা অনেকেই বলছে না, বেঁচে বলছে হতেই পারে না, আমার রক্ত, আমি যখন জিতেছি মানে কেস ছেড়ে দিয়েছে, তার মানে আমার ছেলে। এই যে আমার আমার আমার, এই আমার বা আমিত্বতে যারা ভোগে তারা অ্যাকচুয়ালি বড় লুজার হয়। কারণ বাচ্চা কোনো আলমারি, খাট, পালঙ্ক নয়। বাচ্চা একটা জীব, তার একটা মন আছে, তার একটা মর্জি আছে। আজকে বাচ্চা তোমার কথায় উঠছে বসছে, বা সে এখন নাবালক, তার জন্য তোমার হাতে দায়িত্বটা পড়ছে। কিন্তু একটা সময় বাচ্চা কিন্তু বড় হবে, যাদের যাদের বাচ্চা আছে প্রত্যেকে এই কথাটার সঙ্গে সহমত পোষণ করবে। আমরা তো এত লালন পালন করে বাচ্চাদের বড় করি, এত গাইড করে চলি, কিন্তু একটা সময় প্রতিটা বাচ্চাই কিন্তু বলে এত গাইডেন্স, আমার কি নিজের কোনো মর্জি নেই, আমার কি নিজের কোনো স্বাধীনতা নেই? দেখো তো কেউ এরকম কথার সঙ্গে পরিচিত আছো কিনা? হ্যাঁ, আমরাও বলেছি, আমাদের বাচ্চারাও বলে। কিন্তু তারপরেও না আমরা তাদের ছেড়ে দিই, না তারা আমাদের গাইডেন্সের বাইরে যায়। এই জিনিসটাই যদি বেচুর ক্ষেত্রে হয় তখন কি হবে বলো তো? এই বাচ্চাই যখন বলবে আমার মর্জি, আমার স্বাধীনতা, আমি কি করব, আমি ঠিক করব, তখন বেচু কি করবে? তাই না? শোনো, বেচুর মধ্যে যেটা রয়েছে, বেচুর চিন্তাভাবনা, বেচুর শিক্ষা বেচুকে সেইরকম মানসিকতায় উঠতে দেয়। কিন্তু এই বাচ্চাটাই যে বাবার মতো হবে সেটাও বলা যায় না। কারণ ওই যে বলছে না, আমার রক্ত, একজনের রক্ত দিয়ে কোনো বাচ্চা তৈরি হয় না। এই শিক্ষাটাই বেচুর মধ্যে নেই। যেটা ওর মধ্যে আছে সেটা হচ্ছে অহংকার, গুমর, ফেটে বেরোচ্ছে। তুই একবার জিতেছিস, বড় রেসে আগে জিতে দেখা। কারণ বাচ্চার ব্যাপারটা যখন সেই সময় আসবে, তখন তুই কতটা তোর মনের জোর নিয়ে সেটাকে আ মানে ফেস করতে পারিস, সেটা হচ্ছে আসল লড়াই। এটা কিছু লড়াই নয়। এখানে কোনো লড়াই আ সেভাবে হয়ইনি। এটা একচেটিয়া বেচুই লড়ে গেছে, আর টিনু শুধু চেষ্টা করে গেছে। আর টিনুর পক্ষের লোকজন সেরকম সাপোর্টিভ, সেরকম পাওয়ারফুল ছিল না বলে আজকে টিনুর এই অবস্থা হয়েছে। আর কিছুই না। ঠিক আছে? ওই যে একটা কথা টিনুর আমার খুব মনে পড়ে। এই যে বাবারা মেয়েদের বিয়ে দেয়, এই বিয়েতে যে সোনা গয়না দেয়, এগুলো না দিয়ে যদি একটা বাসস্থান সহ মেয়েকে বিয়ে দিতে পারে, মানে অ্যাজ ইফ একটা ফ্ল্যাট কি একটা বাড়ি, যে না বিয়ের পর মেয়ের একটা সম্পদ হিসেবে এটা মেয়ের নামে করে দিল, তাহলে এই মেয়েটাকে কিন্তু আজকে এখানে কালকে সেখানে এইভাবে ফ্যাফা করে ঘুরতে হতো না, যতই নিজের বাপের বাড়ি থাক না কেন। ঠিক আছে? নিজস্ব একটা আস্তানা। যেহেতু টিনুর দাদা রয়েছে তার জন্য বলছি। যদি ও ওয়ান অ্যান্ড অনলি সন্তান হতো তাহলে কিন্তু এটাকে নিয়ে বলারও কিছু ছিল না। আর অ্যাকচুয়ালি এটা খুব সত্যি কথা, মেয়েদের বাপের বাড়ির দিক থেকে যদি একটু সম্পত্তি থাকে বা একটু পাওয়ার থাকে, তাহলে কিন্তু তাদের শ্বশুরবাড়ির দিকেও একটুখানি সম্মান থাকে। এটা মানো আর না মানো, কারণ সব শ্বশুরবাড়ি কিন্তু সমান হয় না। ঠিক আছে? আ মানে বউয়ের প্রতিপত্তিটা যদি একটু থাকে, তাহলে শ্বশুরবাড়ির লোকও একটু তোমার সম্মানের সঙ্গে দেখে, বুঝেছো? অতটাও হেলাচেদ্দা করে না। এট লিস্ট ওরও একটু কিছু ব্যাক ব্যালেন্স আছে। ওরও মাথার উপর ছাদ আছে। মানে আমি হেলাচেদ্দা করলেও ও আ মানে একটা জায়গায় আ পাওয়ারফুল আছে। মানে ওরও একটা আ যাওয়ার জায়গা আছে, এটা বলতে চাইছি। ঠিক আছে? তো এটাই হয়েছে ব্যাপার। তো এসব নিয়েই আমি দেখলাম
বেচু তার লাইভে বকবক করে গেল এবং যে চিনুকে বলেছে বাচ্চাকে দিয়ে আসবো তার উপর ভারী রাগ হলো এবং বলছে কিভাবে তুমি নিয়ে যাও দেখি, কে পারে কে করে, আমিও দেখে নিই। যাই হোক খুব রাগ হয়েছে, এটা বুঝতে পারলাম। ভাই একটা সামান্য জিনিসে এত রাগ হয়ে গেল, মানে এখনো মনে ভয় আছে ওর ছেলে ওর হাতছাড়া হয়ে যাবে। তো যাই হোক সেটা কথা না, কথাটা হচ্ছে বেচু বেশ মন খুলে কথা বলছে দেখছি, অনেক বেশি আক্রমণাত্মক বাক্য ডেলিভার করছে দেখছি। তো এগুলো দেখে তো বুঝলাম মানে অতিরিক্ত চাপে থাকলেই মানুষ এইভাবে মানে বহিঃপ্রকাশ ঘটাতে পারে। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যেটা বেচু বলে ফেললো যে ডিভোর্সের ব্যাপারে যে জিনিসটা টিনুর তরফ থেকে অলরেডি হয়ে গেছে, টিনু তার সাইন দিয়ে রেখেছে। অর্থাৎ টিনুর তরফ থেকে টিনু সাইন করে দিয়েছে। বেচু নিজে সাইন দিচ্ছে না, অর্থাৎ বেচুর তরফ থেকেই এই ডিভোর্সটা আটকে রয়েছে। এটা কিন্তু বেচু নিজে স্বীকার করে নিয়েছে এবং বেচুর তরফ থেকে যে শর্তগুলো ছিল সেটাও টিনুর তরফ থেকে কিছু মানা হয়নি, এটাও বেচু বলে দিয়েছে। অর্থাৎ ডিভোর্স দিতে হলে সই দাও, না হলে দরকার নেই। এটা হয়তো টিনুর তরফের দিকের আর কি উত্তর। সেটাই তো হওয়া উচিত। ওর কাজ করে গেছে, অর্থাৎ সাইন দিয়ে দিয়েছে। এবার তোমার যদি মনে হয় ডিভোর্স দেবে বা ডিভোর্স নেবে তো সাইন দাও, ডিভোর্স নাও। ঠিক আছে? এটা হচ্ছে টিনুর দিকের কথাবার্তা। আর বেচুর হচ্ছে আমার তরফ থেকে কোনো কিছুই এখনো মানেনি। অর্থাৎ যে পোস্ট অফিসের ডিপোজিট সেই টাকাটাও ওর নামে করে দেয়নি। বুঝেছো তো? ওদিকেই বেশি আর কি নজর। মানে ভেবেছিল ওটা তো আগে দিক, তারপর আবার গয়নার জন্য প্রেশার করব। তা কোনোটাই এখনো টিনু করেনি। তার জন্য এই আস্ফালিত হয়েই এই লাইভটা করতে এসেছে। প্লাস আগের দিন ফখলুর লাইভটা দেখে একটু অনুপ্রাণিত হয়ে গেছে। ও একাই লাইভ করবে এবং সেটাকে নিয়েই কথা হবে। আমিও আসি। একা ও টিনুকে বেচবে তো আমি বেচবো না। যদিও ও বেচে আবার সেটাকে ডিলিট করে দিচ্ছে। তার মানে ওর বেচে কোনো ফল হচ্ছে না। আর আসল ফলটা এখনো কে ভুগতে আসছে? এই বেচু। বেচু একটা জায়গাও ছাড়বে না যেখান থেকে ওর ইনকাম করা সম্ভব। মানে আবারও ও নিজের নামটাকে ও ভালোভাবে লোকের সামনে হাইলাইট করার চেষ্টা করছে। আমরা যতবার চেষ্টা করি বেচু বলবো না, কিন্তু ও নিজেকে বেচু প্রতিপন্ন করবেই। কিছু তো করার নেই। তো দেখো গোটা লাইভে এগুলোই ছিল। আর ফালতু কিছু ওর পোষ্য আছে যারা এসে লাইভে ভকভক করে, উল্টোপাল্টা ওর পাচাটে বা ওর হয়ে কথাবার্তা বলার চেষ্টা করে। কারণ দেখো বোঝা যাচ্ছে যে কে নোংরা। অন্যকে পরকীয়ার রানী বলছে আর নিজে কোনো পরকীয়ারত মহিলার সঙ্গে দিন কাটাচ্ছে। ছবি, ভিডিও ফুটেজ সমস্ত প্রমাণ। অর্থাৎ মেয়েরা পরকীয়া করলে তারা হলো গিয়ে নিন্দনীয়। ঠিক আছে? যদিও এখন টিনুকে কারোর সাথে দেখা যাচ্ছে না। কোন কালে ফোকলার সাথে কি করেছে সেগুলো এখনো ভাঙিয়ে রাখাচ্ছে। আর এই বেচু যে ঘরে বসে বসে নোংরামি করে যাচ্ছে, যেটার প্রমাণ আমাদের হাতে কিন্তু অলরেডি রয়েছে। তবু এর মুখে বড় বড় বাতলে কিছু করার নেই। কারণ ছেলেদেরই জামানা। যদিও বেচু বলে এখন মেয়েদের জামানা। কোথায়? আগেও ছিল না, এখনো ছিল না। ওই কিছু কিছু কেস মেয়েদের জিতিয়ে আর কি বোঝাবার চেষ্টা করা হয় যে এখন মেয়েদের ফরেই সব আইন। কিন্তু কারা জেতায়? সেই তো পুরুষই বসে জেতায় না? তো মেয়েদের জেতা, মেয়েদের হারা সবকিছুই পুরুষদের হাতে। তো সেখানে একটা মেয়ে আজকে মডার্ন, আজকে শিক্ষিত, আজকে স্বাধীন, এগুলো শুধুমাত্র বলে মেয়েদের শান্ত রাখা হয়। মেয়েরা কোনোদিনও স্বাধীন ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। কারণ মেয়েদের পুরুষরা যেভাবে দেখতে চায়, পুরুষরা সেভাবেই মেয়েদের ছাড় দেয়। এটাই হলো আসল কথা। যে বাড়ির পুরুষ মেয়েদের মডার্ন দেখতে চায়, সেই বাড়ির মহিলারা মডার্ন ড্রেস পরে বাইরে বেরোয়। যে বাড়ির পুরুষরা মেয়েদের শাড়ি পরে ভালো দেখে, সেই বাড়ির মহিলা শাড়ি পরেই বাইরে বেরোয়। এর নড়চড় হলেই তারা সেই সংসারে স্থান পায় না। যে বাড়ির পুরুষরা চায় আমার স্ত্রী অফিসে চাকরি করবে বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হয়ে তাদের যা প্রফেশন সেগুলোই বজায় থাকবে, তো তারা কিন্তু সেই ব্যাপারটাতে সায় দেয়। অর্থাৎ সেটা একটা মনিটারি ম্যাটারও হয়ে পড়ে। অর্থাৎ সংসারে দুজনেরই একটা কন্ট্রিবিউশনের ব্যাপার হয়ে পড়ে। আর যে ফ্যামিলিতে পুরুষরা অনেক বেশি রোজগার করে সেখানে স্ত্রীদের হাজার কোয়ালিফিকেশন থাক না কেন, তাদের বলা হয় আছে তো অনেক টাকা, কি দরকার বাইরে যাওয়ার। তাহলে আমরা যে এই স্বাধীন, আমরা শিক্ষিত, আমরা মডার্ন, এগুলো শুধুমাত্র কার্যকরী হয় যেসব মহিলারা একা থাকে। তারা নিজের মতো স্বাধীনভাবে যতদিন থাকতে পারে ততদিনই তারা নিজেদের স্বাধীন ভাবতে পারে। সোজা কথা। হ্যাঁ? আহ যাই হোক খুবই বিতর্কিত বিষয় নিয়ে কথাবার্তা বলছি। কারণ এটা তার্কিক বিষয় তো বটেই। কারণ ম্যান টু ম্যান চিন্তাভাবনা ভ্যারি করে, ম্যান টু ম্যান মহিলাদের চিন্তাভাবনাও ভ্যারি করে। কিছু করার নেই। কারণ মহিলারা যদি নিজেদের চিন্তাভাবনা না পাল্টায়, মানে একভাবে কখনো তারা একত্রিত হয়ে লড়াই করতে পারবে না। আরে লড়াইটা তো একত্রিত করে হয়। কিন্তু আমাদের মহিলাদের মধ্যেই তোমার একতাবোধ নেই। তো সেখানে কি করে লড়াই হবে? ভাবো না। এই টিনুকে নিয়ে এই লড়াইয়ে আমরা মেয়েরাই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছি। তো সেখানে একটা মেয়ে কি করে তার মানে অধিকারের লড়াই লড়বে? সম্ভব নয় তো। যেক্ষেত্রে পুরুষরা ম্যাক্সিমাম টাইম একত্রিত হয়ে কাজ করে। পুরুষদের মধ্যে একতাবোধটা অনেক বেশি আমার মনে হয়। খুব অন্যায় আর নোংরামি না করলে। যাই হোক বিষয়টা এটুকুই ছিল। আর কিছু যদি বাদ গিয়ে থাকে নেক্সট কোনো ব্লগে তোমাদের কাছে নিয়ে আসবো। সব জিনিস তো সবসময় মনে করে বলা যায় না। তো এটুকুই ছিল। আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড হাইপ করো। আর বছরের ১ম দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও। কারণ ওই যে ছোটবেলায় শুনেছি যা ১ম দিনে করবে তা নাকি সারা বছর আমরা করব। আজ অব্দি কিন্তু হলো না জিনিসটা। যাই হোক এটুকুই ছিল। কেমন লাগলো সেটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড হাইপের মাধ্যমে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।